সকাল সকাল কানু আমার বাড়ি এসে হাজির। ঘড়ির কাঁটা বলছে সকাল 7টা। আমি বললাম, কি ব্যাপার রে? কানু বলল, শুভ, জলদি চল, ছেলে কম পড়েছে। আমি বললাম, কি হয়েছে বল, কোথাও ঝামেলা টামেলা করে এলি নাকি? ও বলল, আরে ধুস, কয়লা পিষতে হবে। আমি বললাম, কি রাতে গাঁজা টাজা টেনেছিলি নাকি? ও বলল, আরে ওসব না, তুবড়ির মস্টা ঠোসের লোক কম পড়েছে, তাই টুনিদার বাড়ি জলদি যেতে হবে, তাড়াতাড়ি চল। টুনিদা হলো খানিকটা টেনিদা বা ঘনাদা গোছের। আসল নাম শান্তদ্বীপ চৌধুরী, ওরফে আমাদের লিডার টুনিদা। বয়সের তফাৎও বেশ খানিকটা। পাড়ার সরস্বতী পুজো হোক বা দুর্গা পুজো, ক্রিকেট হোক বা ফুটবল, সব জায়গাতেই মাতব্বরি করার অগ্রাধিকার আছে শুধু তারই। একটু দেরিতে পৌঁছলাম টুনিদার বাড়ি, তাই কিঞ্চিত ধমকও খেতে হলো। দুদিন পর কালী পুজো, তাই বেশ কতগুলো তুবড়ি রং মশাল তৈরি করতে হবে। কিছু সময় বাদে খেতে বসলাম একসাথে। খাওয়া শেষ করে আবার চলবে আমাদের প্রস্তুতি। খাবার টেবিলেই ঘুরতে যাবার হুজুগটা তুলল কানু। বলল, স্কুল খুলতে এখনো অনেক দিন বাকি, কোথাও ঘুরে আসা যায় না? এই ফাঁকে বলে রাখি, তখন পুজোর ছুটি ছিল প্রায় 1 মাস। দেখলাম টুনিদা প্রস্তাবটা রাখলো আর বলল, তোদের কতদিন ছুটি বাকি? আমরা বললাম, এই দিন 15 হবে। স্থির হলো টুনিদার পৈতৃক ভিটে বর্ধমান যাওয়া হবে। কালী পুজোর দ্বিতীয় সপ্তাহে সদল বলে বেরিয়ে পড়লাম। সকাল সকাল পৌঁছে গেলাম হাওড়া স্টেশন, আর সেখান থেকে বর্ধমান গ্যালোপিন ধরে একটার পর একটা স্টেশন পেরিয়ে পৌঁছলাম মেমারিতে। সেখান থেকে ট্রেকার করে আমাদের গন্তব্য। জায়গাটার নাম সঙ্গত কারণে উল্লেখ করলাম না। স্টেশন থেকে কচি পাঁঠার মাংস আর বেশ কিছু খাবার কিনে নিয়েছি। মেন রোড থেকে একটা রিক্সা ধরে দুপুর পৌঁছলাম গ্রামের অন্দরে। অপূর্ব সুন্দর সেই গ্রাম। লাল মাটির রাস্তা এঁকে বেঁকে চলে গেছে গ্রামের কত ভেতরে কে জানে। দুধারে বাঁশবন পেরিয়ে আমরাও এগোতে লাগলাম। এককালে জমিদারি থাকার দরুন অনেক চেনামুখ বেরিয়ে পড়তে লাগলো ধীরে ধীরে। এবার বাড়ির নিচে এসে পৌঁছলাম। দোতলা বাড়ি, একসময় একতলা ছিল, কিন্তু এ যাবৎ পাকা বাড়ি করার সময় উপরের তলাটা বাড়ানো হয়েছে। বাড়ির পাশে রয়েছে বড় একটা পুকুর, রয়েছে আম বাগান, খেজুর বাগান, সব মিলিয়ে মন্দ নয়। বাড়ির সামনে পৌঁছতে কাজের লোক কালিন্দী আমাদের স্বাগত জানালো। আমাদের জিনিসপত্রগুলো সেই ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরে ঢুকে নিচের ঘরে বসে বিশ্রাম করছি। কিছুক্ষণ বাদে গরম গরম চা এসে পড়ল, সঙ্গে চিকেন পকোড়া। খাওয়া সেরে সবাই মিলে দিলাম একটা মস্ত ঘুম। যখন ঘুম ভাঙল তখন গ্রামে অন্ধকার নেমেছে। ঘড়ি বলছে সন্ধে 7টা। চারিপাশ থমথমে হয়ে এসেছে। আর ঠিক তখনই টুনিদা বলে উঠল, এই তোরা হুটপাট কিন্তু এদিক ওদিক চলে যাস না আমায় না বলে, জায়গাটার খুব একটা সুনাম নেই। কানু একগাল হেসে বলল, ব্রাউন বেলটা কি তাহলে নেহাত ফালতু নাকি? ও তুমি ভেবো না। টুনিদা এবার কটমট করে তাকিয়ে বলল, ভূতের সাথে ক্যারেটের প্যাঁচ চলে না রে গর্দব। কানুর ভূতের ভয় মারাত্মক। ও মুখ কাঁচামাচু করে বলল, আগে তো বলনি। টুনিদা মুচকি এসে কিছুটা তফাতে চলে গেল। আমরা এতক্ষণ নিচের ঘরেই বসেছিলাম। দোতলায় আছে 2টো বেডরুম, একটা বেশ বড় বারান্দা আর একটা রান্নাঘর।
আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে দোতলার ঘরে পা রাখলাম। দোতলার উপরে রয়েছে একটা মস্ত পাকা ছাদ। রাত তখন 9টা। চারিপাশ বেজায় থমথমে। ঝিঝি পোকার ডাক অনবরত হয়ে চলেছে বাইরে। কালিন্দির রান্নার হাতটা কিন্তু বেশ ভালো। জমিয়ে গরম ভাতের সঙ্গে পাঁঠার মাংস সাবার করলাম 3 জন। খেতে খেতে আমি জিজ্ঞেস করলাম, এই ভূতের ব্যাপারটা কি যেন বলছিলে টুনিদা? কানু মুখের দিকে তাকিয়ে বুঝলাম প্রশ্নটা ওর মনোপুত হয়নি। আমার আবার ভূত দেখার ভীষণ শখ। টুনিদা বলল, আজ যেখানে বসে বসে মাংস ভাত সাবার করছিস সেই স্থান একসময় ছিল গোরস্থান। সেটা বহু বছর আগের ঘটনা। তখন জমিদারি প্রথা পুরো মাত্রায় অব্যাহত। পরে আবার প্রপিতামহের বাবা শ্রী রাজবল্লভ চৌধুরী ছলে বলে এই জমির দখল নেয়। এক বৃদ্ধ গুণের অভিশাপে রাজবল্লভ চৌধুরী খুব বেশি দিন ইহজগতে থাকতে পারেননি। জমিদার প্রথা শেষ হবার পর বংশানুক্রমে এই জমির অধিকার হন আমার এক কাকা। তিনি তার অন্তিমকালে জমিসহ একটা একতলা বাড়ি দান করেন আমার পিতামহকে। দোতলাটা আমি পরে আমার সুবিধার জন্য ব্যবস্থা করে নিয়েছি। কিন্তু অপদেবতার হাত থেকে এই জমি যে এখনো মুক্তি পায়নি তা টের পাই 1.5 বছর আগে। সে বছর বেশ গরম পড়েছে বুঝলি। সময়টা ছিল রথযাত্রার। বাড়ির সামনে ঘাসের গালিচা মোড়া বিশাল একটা অঞ্চল জুড়ে বসে রথের মেলা। সকাল সকাল গমগম করছে সেদিনের আকাশ বাতাস। বিকেলের দিকে দেখলাম আকাশের মুখ বেশ ভার। কিছুক্ষণ পরে বৃষ্টি নামলো। ঝমঝমিয়ে বেশ কিছুক্ষণ চলল বৃষ্টির দাপট। মেলার মাঠ তখন ফাঁকা। ঘরে ঘরে শঙ্খের শব্দ শোনা যাচ্ছে। সন্ধে নেমেছে। আমিও জমিদারি কায়দায় দালানে রাখা ইজি চেয়ারে গা এড়িয়ে দিয়েছি। কিঞ্চিত সুরাপানও করছি, কিন্তু মাতাল কোনো মতেই ছিলাম না। বেশ কিছুক্ষণ পর একটা ব্যাপারে সজাগ হলাম। ছাদের ওপরে কিছু একটা শব্দ শোনা যাচ্ছে। কিসের শব্দ বুঝতে না পেরে এক হাঁক মেরে চাকর হরিচরণকে ডাকলাম। হরি সামনে এসে দাঁড়ালে ওকে আদেশের সুরে বললাম, ছাদে কিসের আওয়াজ হচ্ছে তা দেখে আয় দেখি। হরি কিন্তু নড়ে না। আবার বললাম, কিরে যা দেখে আয়। হরি এবার হাউমাউ করে কেঁদে উঠে আমার পা দুটো জড়িয়ে ধরল আর বলল, বাবু ও সাক্ষাৎ যম, গেলেই মৃত্যু। আমি বললাম, কি ব্যাপার সব খুলে বল। হরি বলল, বাবু এ বাড়িতে না জিনের উৎপাত হচ্ছে। একবার নাকি সে মরতে মরতে বেঁচেছে। এই কথা শুনে আমি হরিকে তিরস্কার করে ঘর থেকে তাড়িয়ে দিলাম। হরি চলে গেল। রাতের খাওয়া হয়ে যাওয়ার পর ভাবলাম ছাদে একটু পায়চারি করে আসি। এই ভেবে সিঁড়ি চড়া শুরু করেছি। হাতে ছাদের দরজার চাবি, তালা খুললাম, কিন্তু দরজা খুলছে না। বুঝলাম দরজাটা ভেতর থেকে আটকানো। কাঠের দরজার ফাঁক দিয়ে ছাদের ওপর চোখটা রেখেছি, কিন্তু যা দেখলাম তা বলতে আজও আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। দেখলাম সাদা ধপধপে পোশাক পরিহিত একটা লোক। অত অন্ধকারে স্পষ্ট দেখতে পাচ্ছি। তার ভুরু দুটো পুরু, ঘন সাদা লোমে ঢাকা আঙুলে রয়েছে পাকানো পাকানো নখ। থুতনি বেয়ে নেমেছে লম্বা সাদা দাড়ি। উচ্চতায় প্রায় 2 মানুষ সমান হবে। এই বলে টুনিদা চুপ করল। কিন্তু এ কি, কানু কোথায়? দেখলাম খাটের ওপর শুয়ে আছে। গায়ে হাত পড়তেই বুঝলাম গায়ে বেশ জ্বর। রাত তখন প্রায় 11টা। বেশ ঠান্ডা পড়েছে। নিচের ঘরে কম্বল আছে, সকালেই দেখে রেখেছিলাম। ভাবলাম নিয়ে আসি। টুনিদাকে কারোর পাশে বসতে বলে নিজেই চললাম কম্বল আনতে।
সবে দুতলায় অর্ধেক সিঁড়ি নেমেছি, নাকে একটা বিকট গন্ধ এলো। এরপর দেখলাম কেউ একজন সিঁড়ি দিয়ে উপরে উঠছে। সামনাসামনি হতেই আমার চক্ষু স্থির হয়ে গেল। মুহূর্তে মনে হলো আমার হৃদযন্ত্র বোধহয় আর কাজ করা বন্ধ করে দিয়েছে। এ কাকে দেখছি আমি? এ তো সেই টুনিদার বর্ণিত সাদা পোশাক পরা লোকটা, মানে মানে জিন। পরের দিন সকালে নিজেকে বিছানায় আবিষ্কার করি। হয়তো ঘটনার মুহূর্তে নিজেকে সামলাতে না পেরে চৈতন্য হারাই। ভূত দেখার শখ আমার আজ মিটেছে। এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। গল্প না, এটা অ্যাকচুয়ালি একটা ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে জানাই আপনাদের শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। নববর্ষ আপনাদের সকলের ভালো কাটুক। আবার দেখা হবে আগামী সপ্তাহে কোনো নতুন ঘটনার সাথে। শুভরাত্রি।